আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রফেসর বিমল শঙ্কর নন্দ। সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনা নিয়ে তার সঙ্গে আজ আলোচনা করব। আর.জি. করের যে একদম মর্মান্তিক ঘটনা, এই ঘটনায় আপনি জানেন যে সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু সিবিআই যে গতি প্রকৃতি এবং সিবিআই যে পাস্ট রেকর্ড, তাতে আপনি কতটা খুশি হতে পারছেন এখন অব্দি যে তদন্ত এগোচ্ছে এবং এই তদন্তের ভবিষ্যৎ নিয়ে? দেখুন, কতগুলো কথা বলি। সেটা হচ্ছে আমাদের কি বলবো, এটা ঠিকই যে সিবিআই যে তদন্তে হাত দিয়েছে সব জায়গায় সাফল্য অর্জন করেছে, এটা মনে করার কোনো কারণ নেই। অতীতে সিবিআইকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কংগ্রেস আমলে, ইউপিএ আমলে সুপ্রিম কোর্টই সিবিআইকে বলেছিল কেসড প্যারট, অর্থাৎ খাঁচায় বন্দি তোতা পাখি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, 2014 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পরই এই সংস্থাগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করা বা এগুলোকে একেবারে সরকারের নিজের উদ্দেশ্যে ব্যবহার করার কোনো প্রবণতা কিন্তু নেই। যা অভিযোগ সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়ো অভিযোগ। কিন্তু সিবিআইয়ের কাজকর্মের আরও উন্নতির স্কোপ রয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বহু ক্ষেত্রেই সিবিআইয়ের কাজকর্ম যাতে ঠিকঠাক না হয়, তদন্ত যাতে ঠিক পথে না হয়, তার জন্যে রাজ্য সরকারগুলো তারা কিন্তু প্রবল বাধার সৃষ্টি করে। যেরকম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার এবারে ক্ষমতায় এসে 2021 সালে প্রথম যে কাজটা করেছিল, সিবিআইকে একটা জেনারেল কনসেন্ট দেওয়া ছিল। জেনারেল কনসেন্ট হচ্ছে সিবিআই যে কোনো সময় চাইলে পশ্চিমবাংলার যে কোনো অঞ্চলে তার প্রয়োজনে তদন্ত করতে পারে। সেই জেনারেল কনসেন্টটা উইথড্র করে নিয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার চাইছিল না সিবিআই এখানে তদন্ত করুক, অর্থাৎ কিছু একটা ঢাকার প্রবণতা কিন্তু এই সরকারের ছিল। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই সিবিআই তদন্ত করার পরেও যাতে যেভাবেই হোক এই তদন্তকে আটকে দেওয়া যায় বা সেই তদন্তের গতি প্রকৃতিতে বাধা সৃষ্টি করা যায়, সেই চেষ্টা কিন্তু এই রাজ্যের শাসক দল বা সেই দল পরিচালিত সরকার কনস্ট্যান্টলি করে গেছে। অনেক উদাহরণ দিতে পারি, একটা উদাহরণই যথেষ্ট। একবার সিবিআইয়ের কিছু কার্যকর্তা, কলকাতা পুলিশের একজন, তিনি এখন আরও উঁচু পদে তাকে তুলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ধেবেলা ব্যাংক খুলিয়ে ব্যাংক থেকে সিবিআইয়ের ডকুমেন্টকে তিনি হাফিস করেছেন, তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রতিবাদে ধর্মতলায় বেঞ্চ পেতে বসে পড়েছিলেন প্রতিবাদ জানাতে। আমি বুবারতে শুনিনি কোথাও একজন পুলিশ অফিসারকে বাঁচাতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে বসে পড়েছিলেন। শুধু তাই নয়, যে সিবিআই অফিসাররা সেই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিল, তারা কিন্তু ওখানে হেকল্ড হয়েছিল কলকাতা পুলিশের হাতে, তার কোনো বিচার তো হয়নি। অর্থাৎ সিবিআইয়ের কাজকর্মে যতটা পারো বাধা সৃষ্টি করো, সিবিআই যদি সফল না হয় তাহলে তাকে ব্যর্থ বলে দাগিয়ে দাও। এই একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরির চেষ্টা গোটা ভারতের অনেক বিরোধী দল, সে কংগ্রেসও করেছে, কোথাও এখন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন ওই শিবসেনা করেছে, সবচেয়ে বেশি করছে এই পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। কারণ এরা চাইছে এমন একটা ন্যারেটিভ তৈরি করতে যাতে সিবিআই সম্পর্কে মানুষের একটা সন্দেহ তৈরি হয় এবং এদের বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তগুলো কোথাও যেন একটু ঢিলে হয়ে যায়, সেই লক্ষ্য এইটাই। ফলে এরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এখন ধরা যাক ধাপার মাঠে আপনাকে যদি ঝুড়ি এবং কোদাল দিয়ে পাঠানো হয়, যান আপনি পরিষ্কার করুন, আপনার কত বছর লাগবে আপনি ভেবে দেখুন। পশ্চিমবাংলার সমাজকে এই শাসক দল বা তার আগের সিপিএম থেকে আমি শুরু করি, এরা দুর্নীতি নোংরামিতে ধাপার মাঠ বানিয়ে দিয়ে চলে গেছে। সিবিআইকে হাতে পেলোডারও নেই, সিবিআইকে একটা ঝুড়ি কোদাল দিয়ে আমরা পাঠিয়েছি, সে কি করবে? আর সবচেয়ে বড় কথা, সিবিআইয়ের নিজের না আছে কোনো পুলিশ ফোর্স, না কিছু। এটা সিবিআই থাকতে পারে না, আইনেও নেই সেটা। সিবিআইকে রাজ্যের পুলিশ অফিসারদের উপর নিয়োগ করতে হয় অথবা কেন্দ্রীয় বাহিনী চাইতে হয়। সেখানে রাজ্য যদি বারবার হস্টাইল হয়ে যায়, কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধার সৃষ্টি করে। মনে আছে শাহজাহানকে ধরতে গিয়ে সিবিআই কী সমস্যায় পড়েছিল? ইডির সিবিআই বা ইডি, আমি কাছাকাছি দুটোকেই রাখবো, তাদের মার খেতে হয়েছিল, ওখানে প্রায় খুন হয়ে যাচ্ছিল, প্রাণ নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। অর্থাৎ এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এখানে কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করছে। আমি সিবিআইয়ের ওপরে আস্থাশীল, এর চেয়ে অনেক জটিল কেস সিবিআই সমাধান করেছে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য একটা দিকও রয়েছে। আসলে পশ্চিমবাংলার মানুষ বহুদিন ধরে এই দুর্নীতি দেখতে দেখতে তারা কিন্তু হতাশ, তারা কিন্তু ক্রমশ অধৈর্য হয়ে যাচ্ছে। তারা চাইছে যত দ্রুত এর মীমাংসা হোক, কিছু লোকের সাজা হোক।
কিন্তু একটা কথা ওদেরও মনে রাখার দরকার আছে, এক তো এই রাজ্যের শাসক দল চূড়ান্ত বিরোধিতা করছে, তাদের পরিচালিত সরকার তার দায়িত্ব ভুলে সিবিআইকে যতটা পারছে আটকানোর চেষ্টা করছে। সেই দলে মুখপাত্ররা টেলিভিশন চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা রাস্তাঘাটে বিভিন্ন মিটিংয়ে সিবিআইয়ের বাব্যাপান্ত করছে, তার যে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, একটা অল্টারনেটিভ ন্যারেটিভ, যেটা নোংরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে সিবিআই কিন্তু তার মতো করে লড়াই করছে, ফলে সিবিআই কতখানি কি সফল হবে বলতে পারবো না আমি কিন্তু আশাবাদী এর চেয়ে অনেক জটিল কেস সিবিআই সমাধান করেছে। আর সিবিআই যেটা চায়, সিবিআই যেটা প্রয়োজন সেটা হচ্ছে অকাঠ্য প্রমাণ। অকাঠ্য প্রমাণ না দিলে আদালতে কিন্তু সাজা দেওয়া যাবে না, আর প্রমাণ যদি লোপাট হয়ে যায় তাহলে কিন্তু আদালতে সাজা দেওয়ার সম্ভাবনা কমে যায়। দেখলে না কামদুনি হত্যাকাণ্ডে, মেয়েটির ধর্ষণ এবং হত্যাকাণ্ডে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একজন বেকসুর ছাড়া পেয়ে গেছে। সিবিআই মানে তখন ওটাতে সিবিআই তদন্ত করেনি, ওখানে পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছিল, যার নেতা ছিলেন কে, এই মুহূর্তে কলকাতা পুলিশের বড় পদে রয়েছেন গোয়েল সাহেব। সেখানে একজন ছাড়া পেয়ে গেল, কী করে ছাড়া পেয়ে গেছে, তাকে ধরতে পারেনি। ফলে সামান্যতম এদিক ওদিক হলে কোর্ট কিন্তু তাকে সাজা দেবে না, কারণ আদালত কিন্তু অকাঠ্য প্রমাণ চায়। অকাঠ্য প্রমাণ না হলে আদালত সাজা দেবে না। ভারতীয় আইনে একটা কথাই তো বলা হয় যে হাজারটা দোষী সাজা না পাক, একটা নির্দোষের যেন সাজা না হয়। এটাই হচ্ছে আইন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফলে সিবিআইকে অনেক জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তারপরেও আমি বলবো আশা করা যায় লেটাস হোক, সিবিআই সফল হবে। স্যার আপনার কথার রেস ধরেই বলি, অকাট্য প্রমাণ প্রথম থেকেই অভিযোগ উঠছে যে এই যে প্রমাণগুলো সমস্ত লোপাট করার চেষ্টা হচ্ছে। প্রথমে বডি দখল করে নেওয়া, বডির পোস্টমর্টম নিয়ে নানান প্রশ্ন রয়েছে, তারপরে যেই ক্রাইম সিন, সেই ক্রাইম সিনের একটা অংশ ভেঙে দেওয়া, সেখানে একদল লোকের ঢুকে যাওয়া, আপনি সবকিছুই লক্ষ্য করেছেন। তাহলে কি প্রমাণ কোথাও একটা ডিসমেন্টাল হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সন্দেহ কি থাকে না, বা এরকম হওয়ার কি চান্স নেই? প্রমাণ যে লোপাট হয়েছে ওটা প্রমাণ করার জন্য কোনো গোয়েন্দা হওয়ার দরকার নেই, এটা এরকুল পোয়ারও গোয়েন্দা হওয়ার দরকার নেই, এটা আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাসও পড়ার দরকার নেই। এটা একদম খালি চোখেই বোঝা যায়। কারণ কোথাও কোনো ক্রাইম হলে সবচেয়ে বড় কথা ওখানে যেতে বারণ করে দেওয়া হয়। ইভেন কোথাও যদি মৃতদেহ থাকে, তা অ্যাপারেন্টলি মনে হয় সে খুন হয়েছে, পুলিশ বলে একদম টাচ করবেন না। কারণ টাচ করলেও অনেক সময়, কারণ মৃতদেহ যেভাবে পড়ে থাকে তার চারদিকে তার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো, তার রক্ত থাকে বা অন্য কিছু থাকে, সেগুলোকে ফরেনসিক যারা বিশেষজ্ঞ তারা এসে জোগাড় করে নিয়ে যায়, প্রমাণ নিয়ে যায়। তারপর সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করা হয়, সেগুলো দিয়ে যে সেই মানুষটির সাথে, সে মেয়ে হোক ছেলে হোক, কী ঘটেছে। এখানে মেয়েটির ওপর ভয়াবহ পাশবিক নির্যাতন করে হত্যা করা হলো। দুপুর অবধি পড়েছিল, কেউ খবর নাকি নেয়নি। কেন খবর নেয়নি ঈশ্বর জানে। কারণ একটি মেয়ে ওইভাবে পড়ে আছে, তার বন্ধুবান্ধবও কেন খবর নিল না যে তুই এভাবে শুয়ে আছিস কেন। এটা আজ অবধি প্রমাণ, মানে এটা ভবিষ্যতে সিবিআই প্রমাণ করবে, ওই জন্য অনেককে ডাকছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে যখন দেখা গেল মেয়েটি মারা গেছে, সঙ্গে সঙ্গে এই যারা মানে প্রিন্সিপাল, তিনি তো একজন ডাক্তার, তিনি তো আর নন, তার উচিত ছিল সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেওয়া, যে এখানে কিছু একটা ঘটেছে, পুলিশ আসুক, পুলিশ ব্যবস্থা নেবে। শোনা যাচ্ছে তার ভেতরে প্রচুর লোক ঢুকেছে, মিটিং হয়েছে ইত্যাদি ইত্যাদি। কেন হলো এই প্রশ্নের উত্তর তো এই প্রিন্সিপালকেই দিতে হবে। 3 নম্বর, সেই ডেড বডির যখন পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেম বা ময়না তদন্ত হচ্ছে, সেই ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সে সিবিআই ঠিক করবে ময়না তদন্ত ঠিক হয়েছে না ভুল হয়েছে, যারা করেছে তারা আন্ডার স্ক্যানারে চলে এসছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, এসব ক্ষেত্রে যেটা হয়, মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হয়, কারণ ভবিষ্যতে আবার পোস্টমর্টেমের প্রয়োজন হয়। চট করে বাবা মাকে থানায় বসিয়ে রেখে ডেড বডি বার করে দেওয়া হলো কেন? কেন দ্রুততার সঙ্গে সেই ডেড বডি তার বাড়িতে সোদপুরে নিয়ে চলে যাওয়া হলো? সেখানকার স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ গিয়ে প্রায় দ্রুততার সঙ্গে তার ডেড বডিকে 3 জনকে টপকে পুড়িয়ে দিল কেন? এগুলো থেকে সন্দেহের উদ্রেক তো হবেই যে এখানে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা হলো। আর যা বাকি ছিল, পাশের এই বাড়িটাকে ভাঙার দরকারটা কী ছিল? যে এখানে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটা মানে মৃত্যু ঘটে গেছে, খুন হয়ে গেছে, এটা আপাতত থাকবে যতক্ষণ না তদন্ত এজেন্সি ক্লিয়ারেন্স দিচ্ছে যে এবার তুমি বাড়িটা ভাঙতে পারো। তা না করে চট করে বাড়িটা ভেঙে দেওয়া হলো কেন? কার নির্দেশে করা হলো? এগুলো সবই কিন্তু
বোঝা যাচ্ছে যে এগুলো প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। কতটুকু কি প্রমাণ লোপাট হয়েছে এটা কিন্তু আলটিমেটলি সিবিআই বলতে পারবে, অন্যান্য তদন্ত এজেন্সি যদি কিছু থাকে তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের তো মনে হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। এবং এই যে বলা হচ্ছিল না রোববার অবধি অপেক্ষা করবো তারপর সিবিআইকে দেবো, তার মানে গোটা প্রমাণটাই লোপাট করবো আর কি। হয়তো জানি না পুরোটা পেরেছে কি নাকি হাফটা পেরেছে। সিবিআই এর যা আছে অল্প প্রমাণ পেলেও তারা কিন্তু ওখান থেকে ডেভেলপ করে নেয়। এখন দেখা যাক কি করে। এর আগে প্রত্যেকটা কেসে মুখ্যমন্ত্রী সিবিআই এর বিরোধিতা করেছেন, সিবিআই দেওয়া হলে তিনি রাস্তায় নেমে গেছেন, ধর্ণা করেছেন, অথচ এই ক্ষেত্রে তিনি নিজে থেকে সিবিআই দিয়ে দিলেন। এখান থেকে তো আরও সন্দেহ বাড়ছে। এ কি কথা শুনি আজ, যারা হ্যাঁ এটা ঠিকই, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন পাড়ার কানকাটা শম্ভু মারা গেলেও বা নাককাটা চৈতন্য মারা গেলেও তিনি সিবিআই তদন্ত দাবি করতেন। এখন ক্ষমতায় এসে দরকার নেই সিবিআই তদন্ত করতে দেবো না, এ তো অদ্ভুত। সে তো ক্ষমতায় এসে কী বদলেছে সে নিয়ে একটা পুরো আলোচনাই করা যেতে পারে, সেই আলোচনা আমি আর করবো না। কিন্তু হঠাৎ করে সিবিআই প্রেম কেন, এত সিবিআই এর প্রতি এত ভালোবাসা জন্মালো কেন? কারণ একটাই, এক, সিবিআইয়ের ঘাড়ে চেপে দাও, আমার পুলিশ কিছু করুক না করুক, তারপর সিবিআই এর দিয়ে এখন যেরকম বলে না চলো সিবিআই অফিসের সামনে গিয়ে করি, তৃণমূলের লোকেরাই বলে ধর্ণা করি, অর্থাৎ সিবিআই এর দিকে একদম তীরটা চালিয়ে দাও। দুই হচ্ছে যে এটাও ছিল নিশ্চয়ই যে রোববারের মধ্যে যা করার করো, তারপর সিবিআই এর দিকে ঠেলে দাও, দিলে সিবিআই অন্ধকার হাত রাখ মরুকে যাক, আমি তো বলে দেবো যে সিবিআইকে দিয়ে দিয়েছি। ফলে এটা শাসক দলের একটা ওয়েল প্ল্যান্ড মেথড, তারা এই কাজটা করার চেষ্টা করেছিল। হয়তো আদালত এটা ধরতে পেরেছিল বলে অতি দ্রুত সিবিআইয়ের হাতে তদন্তভার হস্তান্তর করেছে। আদারওয়াইজ কি হতো ঈশ্বর জানে, যতটুকু যা প্রমাণ যদি থেকে থাকে সেটা উধাও হয়ে যেত। স্যার, প্রমাণ লোপাট করা বা এভিডেন্স ট্যাম্পারিং সামান্য করলেও এটা কিন্তু ভারতীয় আইনে একেবারে ভয়ঙ্কর অফেন্স এবং এর সাজাও মারাত্মক। এই ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পারিং করলে সিবিআই কি যদি পুলিশের ইনভলভমেন্ট থাকে বা আদার্স কারো ইনভলভমেন্ট থাকে বা ওখানে চিকিৎসক কেউ আছেন তাদের ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কি তাদের ধরা কি খুবই অসম্ভব? না, খুব অসম্ভব নয়। সেটা যদি সিবিআই প্রমাণ পায় যে এখানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, কারা করেছে সেটাও তদন্ত করতে হবে, খুঁজে বার করতে হবে এবং তারপর তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আবার একটা কথা বলি এক্ষেত্রে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিছুটা তো আইন আমাদের এখন ছেলেমেয়েদের ল পড়াতে হয়, আমাদের সিলেবাসে ল চলে এসছে এবং আমাদের এখন ল নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, লয়ের বই কিনতে হচ্ছে। তো সেখানে আমি এইটুকু জানি যে আমাদের দেশে আইন ব্যবস্থা না বড্ড দীর্ঘসূত্রী। একটা মানে কেস যদি চলে, এখন অবশ্য কেসের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, এখন নতুন আইনে ভারতীয় ন্যায় সংহিতায় ওই অনির্দিষ্টকাল আর কেস চলবে না, নতুন আইন সংহিতায় ন্যায় সংহিতায় সেটা করে দেওয়া হয়েছে। একদম তারিখ পে তারিখ হওয়াটা কঠিন, কিন্তু তারপরেও যতটুকু টাইম লাগবে তাতে পাবলিক মেমোরিজ টু শর্ট আমরা বলি না, মানুষের ভুলে যাওয়া যথেষ্ট। ফলে এই ঘটনাগুলো ঘটে, এই লোকগুলো যারা এই ধরনের কাজ করে তারা অসম্ভব প্রভাবশালী, প্রচণ্ড শক্তিশালী, মানি পাওয়ার রয়েছে, মাসল পাওয়ার রয়েছে এবং সবচেয়ে বড় কথা পলিটিক্যাল পাওয়ার রয়েছে, কারণ শাসক দলের আশীর্বাদের হাত তাদের মাথার উপর চাপানো থাকে। ফলে তারা এই ক্ষমতায় বলীয়ান হয়ে যায়। আচ্ছা, এই সন্দীপ ঘোষের মতো লোক যাকে নিয়ে এখন সবাই আলোচনা করছে, মনে হচ্ছে যেন তিনি একেবারে অলিম্পিক থেকে সোনা আনলেও এত আলোচনা হতো না, তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন, এর এত ক্ষমতা আসে কোত্থেকে? এই লোকটি তো একজন ডাক্তার, ঠিক আছে, একজন ডাক্তার সমাজের চোখে অত্যন্ত সম্মানের। হ্যাঁ, আমিও একটা সম্মানের চাকরি করি, অধ্যাপনা করি, কিন্তু আমাদের সঙ্গে ডাক্তারের একটা বেসিক পার্থক্য আছে। আমি যদি মনে করি আমি কেন ডাক্তারের মতো সম্মান পাই না, ভুল হবে। কারণ আমি ছেলে মেয়েদের পড়াই, গত 3.5 দশক 36 বছর আমি পড়িয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যদি ভুল পড়াই, ছেলেমেয়েরা ভুল শিখবে, মরে যাবে না। কিন্তু একজন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে, মানুষ মরে যাবে। ওই জন্য তার কাজটা অনেক বেশি এসেন্সিয়াল। আরও একটা বিষয়, একজন ডাক্তার জমের ছোবল থেকে মানুষকে বার করে আনে। বহু ক্ষেত্রে মানুষের নিশ্চিত মৃত্যু একজন ডাক্তার তাকে বাঁচিয়ে দেয়। বহু মানুষকে জানি, প্রায় বাড়ির লোকজন ছেড়ে দিয়েছিল আশায় যে কে আর বাঁচানো যাবে না, কোনো একজন হয়তো ভগবানের মতো ডাক্তারকে সে পেয়েছিল, ডাক্তার তাকে বাঁচিয়ে দিয়েছিল। ওই জন্যে অনেক মানুষ ডাক্তারকে একদম ভগবানের মতো মনে করে। আমি একজন ভদ্রলোককে জানি, সে বাড়িতে এক ডাক্তারের ছবি রেখে পুজো করে, কারণ সে বেঁচে গিয়েছিল একজন ডাক্তারের জন্য, ট্রেন থেকে পড়ে গিয়েছিল। মনে হয় ভদ্রলোকের সঙ্গে পিজিতে আলাপ হয়েছিল, গোটা ডান দিকের হাড় পাড় ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল। পিজি হাসপাতালে কিষাম ব্যানার্জি ভদ্রলোক ছিলেন, বলল যে উনি তো ভগবান, কারণ আমার কিচ্ছু ছিল না ডান হাতটা,
উনি গোটাটাই হাড়গুলোকে জুড়ে জুড়ে সেলাই করে এখন দেখুন আমি একদম ঠিক আছি, আমাকে শুধু বলে দিয়েছেন ডান হাতে ভারী কিছু তুলতে না, বাকি আমি কিন্তু ঠিক হয়ে গেছি বলে আমার কাছে, আমি সেই ডাক্তারের ফটো নিয়ে গেছি আমার বাড়িতে, সে অন্য ডাক্তার ঠাকুর থাকে, আমি আমার ঘরে ওই ডাক্তারের ফটো রেখেছি, আমি ডাক্তারের ফটো রোজ সকালে দেখি, একটু ইয়ে পাই যে একজন ভগবানকে দেখলাম। এই লেভেলে ডাক্তারের প্রতি মানুষের শ্রদ্ধা আছে। এই সন্দীপ ঘোষ কী করেছে তাকে দেখে এই ডাক্তারের প্রতি শ্রদ্ধা আসবে, এরপরে যে নষ্ট হলো শ্রদ্ধা, আমি জানি না ওটা রিগেন করতে, রিক্লেম করতে কতদিন লাগবে। এছাড়াও আরও কথা বলি, দিনের পর দিন, বছরের পর বছর এই মেডিকেল কলেজগুলোতে কি ঘটেছে, বিভিন্ন মেডিকেল কলেজ, এই আরজি করে 2001 সালে এক ডাক্তারি পড়ুয়ার অপমৃত্যু হয়েছিল, তার ঝুলন্ত বডি পাওয়া গেছিল, সৌমিত্র বিশ্বাস, পুলিশ চালিয়ে দিচ্ছিল, ওটা আত্মহত্যা, বাড়ির লোকজন বলল ওকে হত্যা করা হয়েছে। সেই সময় খবর কাগজ দেখবে 2001 সালে একাধিক কাগজে নানা রকম অভিযোগ আসতো যে ওই সব বিভিন্ন মেডিকেল কলেজে নাকি, বিশেষত এই হসপিটালে সেক্স র্যাকেট চলে, ওই যৌনকর্মীদের নিয়ে এসে ওখানে নাকি ব্লু ফিল্ম তৈরি করা হয়, যদি যৌনকর্মী না পাওয়া যায় ইয়ে থেকে ডেড বডি নিয়ে আসে, বলতে গাগে নিয়ে অনুভূতি হয়, মানে মর্গ থেকে নাকি মহিলাদের ডেড বডি নিয়ে এসে তাদের সঙ্গে কী সব করতো, মানে এগুলো কাগজে বেরিয়েছে, ওগুলো আমার কোনো মন গড়া কথা না, শুনেই তো আমার বই পাই, মানুষ এসব কাজ করতে পারে কি করে, কিন্তু এই ধরনের কাজ তো হতো। লোক, এই সরকার ক্ষমতায় এসে প্রথম তো যে কাজটা করতে পারতো, দুষ্ট চক্র ভাঙতে পারতো, যে ড্রাগ র্যাকেট যদি চলে, যদি সেক্স র্যাকেট চলে, যদি সেখানে অন্যায় কিছু হয়, তাহলে তো এদের কাজ উচিত ছিল একেবারে কঠোর হাতে সেগুলোকে দমন করা। কি করতে পেরেছে, মাঝখান থেকে সন্দীপ ঘোষের মতো লোকগুলো মেডিকেল ওয়েস্টকে রিসাইকেল করতে দিয়ে দিয়েছে। মেডিকেল ওয়েস্ট যেগুলো থাকার কথা না, যেগুলো ফেলে দেওয়ার কথা, এখন আমি তো দেখছি, আমার পরিচিত একজন, আগে ওদের বাড়িতে ভাড়া থাকতাম, সেই ভদ্রলোক হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে কোথাও না আরজি করে গিয়েছিল, একটু ভালো হয়ে ফিরে এসেছিল, ফিরে এসে কীভাবে যেন তার ইয়ে হয়ে গেল, হেপাটাইটিস বি, ভদ্রলোক তাতে মারা গেল। কী করে হলো আমি জানি না। এখন তার স্ত্রী বেঁচে থাকলে বলতাম তার স্ত্রীও কোভিডে মারা গেছে, ফলে নইলে আমি তাকে বলতাম যে এখন তুমি গিয়ে দাও, থানায় গিয়ে ডায়েরি করো, যে কী করে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হলো একটা লোকের হেপাটাইটিস বি চলে এলো কী করে। এটা আমার নিয়ে, আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি ভদ্রলোকের বাড়িতে ভাড়া থাকতাম আগে, এই দমদমেই, একটু গেলেই তার স্ত্রী থাকলে কথা বলিয়ে দিতাম, সেও নেই, কোভিডে মারা গেছে, বা মেয়েগুলো বিয়ে থা হয়ে গেছে, বাইরে থাকে। ফলে আজকে এই অবস্থা, অনেকেই ভর্তি হয় ভালো লোক, অসুস্থতা নিয়ে বাড়ি ফেরে। এখন দেখা যাচ্ছে বায়োকেমিক্যাল ওয়েস্টগুলোকে রিসাইকেলের, বিশেষত ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেই সিরিঞ্জ তো সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করে দেওয়ার কথা, সেগুলো যদি রিসাইক্লিং হয়, এই কি ডাক্তার, একে তো অবিলম্বে ভয়ঙ্কর সাজা দেওয়া উচিত, যাবজ্জীবন জেল দেওয়া উচিত মার্ডার কেসের অভিযোগে। কারণ ওই রিসাইকেল সিরিঞ্জ দিলে মানুষ মারা যেতে পারে, কোনো একটা হেপাটাইটিস বির গায়ে ইঞ্জেকশন দেওয়ার পর সেটা ভালো লোকের গায়ে দিলে তার তো হয়ে যাবে, এডসের লোকের গায়ে ইঞ্জেকশন দিয়ে কালো তার তো এডস হয়ে যাবে। কী এগুলো? তাই আমি বলবো যে এই ধরনের লোকগুলো কেন প্রশ্রয় পেয়েছে, আর সেই লোক এই সন্দীপ ঘোষ, যখন তাকে বদলি করা হয়েছে, সে কি করে যেন পট করে পরের দিনে সে জয়েন করে নিয়েছে। তাকে বদলি করা হলো, চলে যাও তুমি বহরমপুর না কোথায়, সে তার ঘরে চাবি লাগিয়ে দিয়ে চলে এলো, যে পরের দিন প্রিন্সিপাল হলো সে ফ্যাফা করে ঘুরে বেড়ালো, কোথাও তার বসার জায়গা নেই, তার ঘর চাবি লাগানো, সে চলে গেল, পরের দিনও এসে আবার বসে পড়ল। কিছু কী অদ্ভুত কীর্তি কাহিনী চলছিল এই সমস্ত মেডিকেল হসপিটালগুলোতে। পরিষ্কার এই শাসক দলের মদত ছাড়া এগুলো হয়, কখনো হয়? এখন তো দেখা যাচ্ছে ওই লোকটি ওখানে যেখানে পেরেছে নিজের ইচ্ছে মতো সব ক্যান্টিন বসিয়ে দিয়েছে, যেখানে পেরেছে যাকে পেরেছে নিয়ম না মেনে টেন্ডার মেরে দিয়েছে। সেই কয়েকটা টেন্ডার যারা ধরেছিল তাদের গিয়ে সিবিআই ধরেছে, ওদের গিয়ে বলে যা খুশি তাই করতো। মানে মেডিকেল প্রফেশনকে নিজের হাতে যে নষ্ট করা যায়, এই সন্দীপ ঘোষকে না দেখলে বোঝা মুশকিল যে কী করে নিজেদের সম্মানেরা নিজেরা নষ্ট করেছে। আমি জানি না, আবার একই কথা বলছি, কী করে ফিরে আসবে আমি জানি না, কিন্তু সে ডাক্তাররা বুঝবে কীভাবে ফিরবে না ফিরবে। কিন্তু শাসক দলকে জবাবদিহি তো করতেই হবে যে এই গোটা সমাজ ব্যবস্থাকে পচিয়ে দেওয়ার কাজটা ওরা কেন করলো, উত্তর দিতেই হবে, আজ হোক কাল। আরেকটা মারাত্মক অভিযোগ ওঠে যে প্রত্যেক হাসপাতালের মাথায় একজন তৃণমূল নেতা, যার ফোন ছাড়া ভালো বেড পাওয়া যায় না, এবং এই সব তৃণমূল নেতাদেরই দেখা গেছে যখনই সিবিআই তদন্ত হয়েছে, ইডি তদন্ত হয়েছে, ঠিক ওই হাসপাতালের বিশেষ ওয়ার্ডে তারা ভর্তি হয়ে যায়। কি বলবেন? না, শুধু ভর্তি হয়ে যান, এখানে তো দেখা যাচ্ছে এই যে হসপিটালগুলোতে রোগী কল্যাণ সমিতি বানায়, ও রোগীর কোন কল্যাণটি করে ভগবান জানে, কিন্তু পার্টি কল্যাণ সমিতি ওটা নিজে পার্টির লোকেদের করে, এবং তাদের ব্যাপক রবরবাদ শুনেছি। মানে প্রভাব কি,
যেন তিনি হচ্ছেন ওখানকার আসল লোক, সুপার প্রিন্সিপাল কিচ্ছু না। আর তার সঙ্গে ওই সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল যদি জুটে যায়, ব্যাস একেবারে মিল, একেবারে রাজ্যটক মিল হয়ে গেল। হসপিটালগুলোতে বহু ক্ষেত্রে রাজ্যটক মিল হয়েছে। নইলে পিজি হসপিটালে কুকুরের ডায়ালিসিস হয়, যে লোকটি কুকুরের ডায়ালিসিস হয় ওটাই বা কেমন ডাক্তার ভগবান জানে। আমি যা শুনেছি ও জীবনে নাকি তিনি লোকের নাড়িও চেপেননি, এখন এও ডাক্তার। ফলে এরকম কিছু ডাক্তারও তো তৈরি হয়েছে, কুত্তার ডায়ালিসিস করে। তারপরে এখানে এই সমস্ত লোকাল লোক কিছু জনপ্রতিনিধির সঙ্গে মিলে তারা হসপিটালকে নিজের মতো চালায়, আর যখনই কোনো সমস্যা হয় হসপিটালে শুয়ে পড়বে। এখানে তো দেখা যাচ্ছে যে কিছু ডাক্তার যাদের বাইরে নার্সিংহোম আছে, এখান থেকে জিনিসপত্রকে নার্সিংহোমে চালানো হয়ে যেত, এখানে সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে নার্সিংহোমে ভালো জিনিসগুলো নিয়ে চলে যেত। এটাও তদন্ত করার দরকার। অবশ্য আমি বুঝে উঠতে পারছি না সিবিআই কি তদন্ত করবে। যেখানেই যদি হাত দেয় সেখানে দুর্নীতি হয়, তাহলে তো এখানে আর একটা পশ্চিমবাংলার জন্য সিবিআই খুলতে হবে লাখখানেক অফিসার দিয়ে, চারিদিকে দুর্নীতি, যেখানে হাত দেয় সেখানে চুরি, সেখানেই 2 নম্বরই। কী হবে ভগবান জানে। আমি সত্যি মাঝে মাঝে আমার একটু হতাশা মনে হয়, কারণ এই দলের নেত্রী যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা তো রাস্তায় নেমেছিলাম। 0.0001% হলেই আমাদের মতো লোকগুলোর তো অবদান আছে। এবং এটা ঠিকই, যদি সিপিএম আবার ফিরতো, সবচেয়ে বেশি আঘাতটা আমাদের ওপর আসতো, কারণ তখন কোনো রাজনৈতিক দল করতাম না। এই এতটা লেট ডাউন কখনো ফিল করিনি, কেউ এতটা মানুষের বিশ্বাসের উপর আঘাত আনতে পারে জীবনে প্রথম দেখলাম। এখন লক্ষ্য একটাই, এই সরকারটাকে উপরে ফেলে দিয়ে এগুলোকে রাজনীতির আওতা থেকে কয়েক ক্রোশ দূরে ফেলে দেওয়া, যাতে জীবনে রাজনীতিক ক্ষেত্রটাকে এরা নষ্ট করতে না পারে। স্যার, এর জন্যই কি মানুষ পথে নামছে? কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই দেখছি মানুষ কখনো রাত দখল করছে, কখনো ছাত্র সমাজ, এবং গোটাটাই রাজনীতির ব্যানার ছাড়া। এবং যারা আসছেন তাদের একেবারেই সাধারণ ঘরের মানুষ, রাজনীতির সঙ্গে দূর দূরান্তের কোনো যোগ নেই। হয়তো রাজনৈতিক ব্যক্তিত্বরা সাপোর্ট দিচ্ছেন বা মানসিকভাবে সমর্থন জানাচ্ছেন, কিন্তু এই যে গণ আন্দোলন শাসক দলের বিরুদ্ধে, অ্যান্টি ইনকামবেন্সি একটা আবার দেখা যাচ্ছে 24-এর নির্বাচনে ভয়ঙ্করভাবে জিতে আসার পরেও দেখা যাচ্ছে মানুষ কিন্তু আবার পথে নামছে। কেন? এখান থেকে অনেকগুলো প্রশ্ন ওঠে, কতগুলো পয়েন্ট আলোচনা করা যায়। এই জেতাগুলো কি তাহলে কোথাও একটা গোলমাল ছিল? এই যে জয়ের মধ্যে ম্যানিপুলেশন ছিল, ভয় দেখানো ছিল? তা নইলে এত লোক এই দলটার বিরুদ্ধে সবাই নেমে পড়লো কেন? সবাই তো বলতে পারতো যে না, এই দলকে আরও সুযোগ দিয়ে, এরা ইলেকশনে জিতেছে, আমরা এদের ভোট দিয়েছি, এদের বিরুদ্ধে নামবো কেন? তার মানে 2021 বা 2024 এদের ভোটে জেতার মধ্যে কোথাও গোলমাল আছে, এবং আমি নিশ্চিত গোলমাল আছে। এরা চুরি করে জিতেছে, মানুষের প্রকৃত মতের প্রতিফলন ঘটেনি। আমরা এবারে প্রায় 40%-এর কাছাকাছি ভোট পেয়েছি। আমি নিশ্চিত যদি এরা চুরি না করতো এই শাসক দল, আমি নিশ্চিত সেই চুরিকে কোথাও একটা ঠেকাতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। এটা বলতে কোথাও দ্বিধা নেই, কোথাও একটা ওরা ব্যর্থ হয়েছে। এক্ষুনি ওরা বলবে নির্বাচন কমিশন তো কেন্দ্রের হাতে, নির্বাচন কমিশন মোটেই কেন্দ্রের হাতে। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাই সেই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, আমি কেন্দ্রীয় সরকারকে দোষ দিই না। তাহলে কিন্তু আমাদের ভোটের পার্সেন্টেজ আজ 39.5 নয়, আমরা হয়তো 45, 47% ভোট পেতাম। 7-8% ভোট কিন্তু এরা বদমাইশি করে 2 নম্বরি করে বিজেপির খাতায় পড়তে দেয়নি। একটা দিন দেখবে যেদিন এরা বিদায় নেবে, বিজেপি অবশ্যই ক্ষমতায় আসবে, বিজেপি আছে ক্ষমতায় আসতে, দেখবে বিজেপির ভোট 1 লাফে কী করে 50-এর কাছাকাছি চলে যায়। সেটা হবেই, তার কারণ এদের উপর মানুষের রাগ। আমি তোমাকে একটা উদাহরণ দিই। 2006 সালে সিপিএম জিতেছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্যের ওই এরকম ফুলিয়ে বলতেন, কলার হাতা গুটিয়ে, যে আমরা 235 ওরা 30, কেন শুনবো ওদের কথা। মানুষ নেমে পড়েছিল রাস্তায়। 2006 সালে বিপুলভাবে জিতেছিল সিপিএম। প্রধান দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দলও হতে পারেনি, 30টা আসনও পায়নি, 29টা আসন পেয়েছিল। পরে বনগাঁ কোনো ক্রমে জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছিল, মনে আছে? বনগাঁয় জিতেছিলেন সৌগত রায়, প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছিল, তার আগে তাও পায়নি। ফলে মানুষের পথে নামা দেখে বোঝা গিয়েছিল মানুষের
ক্ষোভ কোথাও আছে। একদম তারপর 2009 লোকসভায় গেল, 2011-তে তছনছ হয়ে গেল, এখন তো গোল্লাপ হয়ে গেছে। এখন পশ্চিমবাংলার রাজনীতির একটা প্রান্তিক শক্তি, এটা অত্যন্ত ভালো হয়েছে। বামপন্থীগুলো যেখানে থাকে সেখানেই নষ্ট করে পলিউট করে। এখন দেখো না কীভাবে তৃণমূলকে সাপোর্ট করে চলেছে, পুরো তৃণমূলকেই সাপোর্ট করে চলেছে ওরা। ওদের লক্ষ্য একটাই, তৃণমূল ক্ষমতায় থাকুক, দিলে ওরা নাকি প্রথমে প্রধান বিরোধী দল হবে, তারপর ক্ষমতায় আসবে। ও গুড়ে বালি, ওই এখন 6% হাজির রয়েছে, কখনো 5 কখনো 6, আর জীবনে উঠতে হবে না। ওদের ওই সমস্ত আদো আদো কথা বলা নেত্রী তাকে সামনে এগিয়ে দেয় যে ওই নাকি আমাদের রোল মডেল। ওই আদো আদো কথা মানুষ শুনতে পছন্দ করবে, জীবনে আর নেত্রী হতে হবে না। পশ্চিমবাংলার রাজনীতির লেখা হয়ে গেছে। আমি অন্য কথা বলি, এই দলটি, এই পশ্চিমবঙ্গের শাসক দল, তাদের বিরুদ্ধে মানুষের বিপুল ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা প্রকাশিত হচ্ছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই দলটার এই 2021 বা 2024-এর নির্বাচনে জেতার মধ্যে কোথাও একটা ফাঁকি রয়েছে। সাধারণ মানুষের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটেনি। বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, ঘুষের রাজনীতি এবং ম্যানিপুলেশন, তার মাধ্যমে এরা জিতেছে। আজ যখন দেখছে এরা যে মানুষ যখন দেখছে যে তাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়েছে, মানুষ কিন্তু রাস্তায় নামছে। আমি তো 14ই আগস্ট রাতে যা ঘটেছিল, আমি তো মানে মানুষের ঢল দেখেছিলাম। আরজিকর অবধি যেতে পারিনি, কারণ সেই দিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে একদম মানে আরজিকর অবধি ভারতীয় জনতা পার্টি একটা মিছিল ছিল। সেই মিছিল অতটা পথ হেঁটে আমি আর বাড়িতে বেরোচ্ছিলাম না। পাড়ার কয়েকজন বলল যে মেয়েরা মিছিল শুরু করেছে, একটু যাওয়া উচিত ওখানে। ঠিক আছে, যাচ্ছি। তো মিছিল শুরু হলো, মিছিলের সঙ্গে কিছুক্ষণ হাঁটলাম। আমি দেখলাম 8 থেকে 80 মেয়েরা রাস্তায় নেমেছে। জিন্সের প্যান্ট পরিহিত আধুনিকা থেকে একদম আটপৌরে শাড়ি পরিহিত মহিলা, তারা রাস্তায় নেমেছে। একেবারে সবাই রাস্তায় নেমেছে, লক্ষ্য একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এইটা কখনো খুব কম ক্ষেত্রেই ঘটেছে। 2006-7 সালে ঘটেছিল, এবার ঘটেছে। মানুষ কিন্তু রাস্তায় নামছে। আমার মনে আছে 2007 সালে সম্ভবত নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা একটা মিছিল, এত লোক আমি আমার জীবনে দেখিনি। এত মানুষ হয়েছিল যে একটা মিছিলে অংশ ধর্মতলায় পৌঁছে গেছে, তখনও কলেজ স্ট্রিটে মানুষ কিন্তু মিছিলে যোগ দিচ্ছে। লাখো লাখো লোকের ঢল নেমেছিল। আমি এই 14ই আগস্ট 2024-এও একই মানে বিষয়ের পুনরাবৃত্তি দেখলাম। মহিলারা, তার জন্য কেউ পোস্টার দেয়নি, কেউ মাইকিং করেনি, কিচ্ছু না, দলে দলে মহিলারা রাস্তায় নেমেছে। আসলে মানুষের মধ্যে কোথাও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এই দলটা যদি ক্ষমতায় থাকে কেউই নিরাপদ নয়, বাড়ির মহিলারা নিরাপদ নয়। আজকাল মহিলারা কাজ করছে বাইরে, বহু মহিলাই কাজ করছে, রাত বিরেতে বাড়ি ফিরতে হয়। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, রাত বিরের দরকার নেই, সেখানে হাজার হাজার লোক একটা হসপিটালে ঘুরে বেড়ায় এবং এই সরকারি হসপিটালের মতো যেখানে সবসময় একবারে যাত্রার দলের মতো লোক থাকে, তার মধ্যে একটা মেয়ে রেপ্ট হয়ে গেল, মার্ডার হয়ে গেল, এটা মানুষের না কনফিডেন্সটাকে নড়িয়ে দিয়েছে। ফলে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে। মানুষ, আমি দেখিনি কখনো প্রতিবাদের ভাষা এরকম হতে পারে। নীরবে মানুষ প্রতিবাদ করেছে, তারপর সোচ্চার হয়েছে। কিন্তু আরেকটা সমস্যার জায়গা, তার মধ্যে দলে দলে আবার তৃণমূল কংগ্রেসের নেতাগুলোকেও দেখলাম যারা দিনের বেলা বদমাইশি করে সেই মিছিলে ঢুকে পড়েছিল। তারপর তো শুনলাম, আমি আর মিছিলে আরজিকর অবধি যাইনি, দমদম স্টেশনে একটু পেরিয়ে আবার ফিরে এসেছিলাম। এতে দেখলাম যে কয়েকশো লোক ঢুকে পড়ে ভাঙচুর করে দিয়ে বেরিয়ে গেল। তাদের আনা হয়েছিল এবং তারা পরিকল্পিতভাবে ভাঙচুর করেছে। এটা মহিলাদের পক্ষে সেটা জানাও সম্ভব নয়, সেটা আটকানোও সম্ভব ছিল না। ফলে এখানে শাসক দল জানি না তার কতখানি কি ভূমিকা পালন করেছে, সেটা ভবিষ্যতে তদন্ত যখন হচ্ছে সেটা বোঝা যাবে। কিন্তু একটা জিনিস তো দেখলাম, পুলিশ তো তাদের আটকাতে পারলো না। পুলিশ তো উল্টো দিকে দৌড় মারলো, যেন অলিম্পিকে সোনা নিয়ে আসবে 100 মিটারে, এত জোরে দৌড়েছে। পুলিশ গিয়ে নাকি নার্সদের বলেছে যে আপনাদের বাথরুমে লুকোবো। মানে লজ্জারও বিষয়, সত্যি লজ্জাও লাগে নিজেদের যে কি পুলিশ বাহিনী তৈরি করেছে ভগবান জানে। তাহলে সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা জানি না ঠিক কোথায় আমরা পৌঁছবো, কী অবস্থা আমাদের এই রাজ্যের কপালে লেখা আছে। ভালো কিছু যে লেখা নেই সেটা তো এখন পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু পুলিশ এই মানুষকে ভয় দেখানোর জন্য যেভাবে সমন পাঠানো শুরু করেছে, মাস সমন, মানে কিছু বললে ইউটিউবার হোক, সাংবাদিক হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, সবাইকে সমন পাঠায়। এরপর তো A4 সাইজের কাগজের দাম বেড়ে যাবে। মানুষ পাত্তাই দিচ্ছে না, সমন পাঠাতে আমাদের যা পারিস করে নাকি যা, ভয় পায় কিছু লোক। আবার কিছু লোক মুখের উপর বলছে যা পারিস করে যা, বলবো না, যা পারিস কর।
অর্থাৎ মানুষ অতিরিক্ত তুমি একটা বাচ্চা ছেলেকে রোজ মাথায় মারো, একদিন সে তোমাকে মেরে দেবে ঘুরিয়ে। এরাও তাই ভয় দেখাতে দেখাতে, মানে আমাদের পাড়ায় দেখতাম একটা ছেলে একটু হাঁদা টাইপের, মাথায় এরকম চাটি মেরে যেত সবাই, একদিন সেই ইট দিয়ে চালিয়ে দিয়েছিল যে তার মাথা বাটিয়ে দিয়েছিল। সুতরাং এগুলো হয়, অতি হাঁদা রাম একটা ছেলেকেও যদি আমি রোজ ঝামেলা পাকাই, একদিন সেই ইট দিয়ে মারবে আমাকে। ফলে এরা লোকে ভয় দেখাতে দেখাতে লোকে আর এদের ভয় পাচ্ছে না, ফলে ঘুরে দাঁড়িয়েছে। অনেকেই পুলিশ সমন পাঠলে বলে যাবো না, যা পারিস করে গিয়ে যায়, আর আদালতে চলে যাচ্ছে, যা পারিস করে গিয়ে যায়। ফলে পুলিশ অফিসারদেরও বোঝা উচিত তো এই সমস্ত কাণ্ড কারখানা করার আগে। আরে মশাই, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, নিজের মেয়ে নেই? আপনি যখন বাড়ি ফেরেন, ছোটো মেয়েটা যদি সে ছোটো থেকে তাকে কোলে নেন না, মনে হয় না যে এর নিরাপত্তা আছে? আপনার মেয়ে যদি বড় হয়, আপনি বাড়ি ফিরলে সেই মেয়ে তো বোঝে যে আপনার এক গ্লাস জল লাগবে, বাবার এক গ্লাস জল এগিয়ে দেয় না? তার মুখের দিকে তাকিয়ে আপনার মনে হয় না যে এর যে ওপর যদি কেউ অন্যায় করে আপনার কি হবে? আমি জানি এই কথা শুনলেই আপনার মনে হয় যে আগে তাকে মেরে দেবো আগে। একটা সাধারণ মানুষেরও তো তাই মনে হয়, তার ছেলে বা মেয়ের গায়ে হাত দিলে তাকে সে মারবে। আপনি সাধারণ মানুষ হন, আগে পুলিশ হয়েছেন তো বটেই, কিন্তু আপনিও তো সাধারণ মানুষ, কত এই সমস্ত অন্যায় কাজগুলো করবেন? আমি জানি পুলিশের বহু মানুষের সঙ্গে আছে মিডল বা লোয়ার র্যাঙ্কের, তারা দুঃখ করে, বলে লজ্জা লাগে এই প্রফেশনে চাকরি করতে। কিন্তু চাকরি করতে হবে ঠিকই, কিন্তু আপনার দলে আপনার এই পুলিশ সম্প্রদায়ের যারা সরকারেরও এই সমস্ত কাণ্ড কারখানা করে, তখন ব্যক্তিগত আলোচনায় বলতে পারেন না কেন আপনারা করেন এইসব? করবেন না এসব, আমাদের লজ্জা লাগে। যদি যেদিন করবেন দেখবেন মানুষ হিসেবে সমাজের চোখে আপনাদের সম্মান অনেক বেড়ে গেছে। এখন পুলিশ দেখলে লোকে গালিগালাজ করে, কিন্তু আমি বলছি না যে বিদ্রোহ করুন, বিদ্রোহ করাটা একদম ঠিক নয়, পুলিশ সরকারের কথা শুনে চলবে। কিন্তু ব্যক্তিগত আলোচনায় আপনারা তো বলতে পারেন যে এইগুলো কেন করছেন, আলোচনা হয় না আপনাদের, নিজস্ব মিটিং হয় না, সেখানে তো বলতে পারেন। আমি বিদ্রোহ বলতে একদম বলবো না, সে ঠিক নয় এটা, কিন্তু নিজস্ব আলোচনায় তো প্রশ্নগুলো করা যায় অফিসারদের, এটা কেন হচ্ছে, এগুলো আমরা করতে পারবো না। আর সব অফিসার তো অন্যায় করেন না, কিছু অফিসার তো ঠিক আছেন, তারা তো বলতে পারেন এগুলো করবেন না। তো তারপরেও যখন পুলিশ এই কাণ্ডগুলো করছে, ধরে নিতে হবে যে পুলিশের একটা অংশই সরকারের সঙ্গে হাত মিলিয়েছে তো, নইলে সারদার কাগজপত্র হাফিস করা একজন সিনিয়র পুলিশ অফিসার, সে খুবই নাম করা পুলিশ অফিসার, কেন নিজেকে নষ্ট করলো? আসলে এই ঘটনাগুলো ঘটছে, ভয় দেখাতে দেখাতে মানুষ আর পাত্তা দেয় না, দুদিন পরে পাত্তাই দেবে না, তখন এরা বুঝবে যে পাত্তা দেওয়া মানে পাত্তা না পাওয়া। একটা পুলিশ যাকে দেখে একসময় ছোটোবেলায় দেখতাম ক্রিমিনালরা উল্টো দিকে দৌড় মারতো, লোকে পাত্তা দেবে না, পুলিশকে ঠাট্টাই আর কী করে চলে যাবে, এটাই হবে আর কি হবে। তাই এগুলো হওয়ার আগে মানুষ হন না, ভালো করে মানুষ হন, দেখবেন লোকে আপনাদের শ্রদ্ধা করছে। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন শ্রী বিমল শঙ্কর নন্দ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে, ভালো থাকবেন।